হ্যালো বন্ধুরা, জানো তো আজকে আমিও ইতিহাস রচনা করেছি। প্রত্যেক দিন আমি 5টায় উঠি, আজকে আমি 10:30টায় উঠেছি। যেহেতু আজকে স্যাটারডে সানডে ছুটির দিন থাকে, মেয়েরও ছুটি, মেয়ের বাবারও ছুটি, সেই জন্য আজকে এই ঠান্ডায় আমি 10:30টায় উঠেছি, কোনো কাজই হয়নি। যাই হোক, ভিডিওটা দিয়ে তারপরে কাজে যেতে হবে, মানে কাজে নামতে হবে, রান্নাটা বাকি আছে। তো যেটা বলছি, এই যে টেস্ট, এখন এই টেস্ট নিয়ে বহু দিন চলবে। যাই হোক, আমার অনেক কিছু বলার আছে তোমাদেরকে, অনেক সত্যি তোমাদের সামনে তুলে ধরার আছে। মিশনে টেস্ট হয়েছে তাই না? হ্যাঁ, অনেক সত্যি বেরিয়ে এসেছে, সেই সমস্ত কিছুই আজকে আমি আমার ভিডিওতে বলবো। এই যে সিটি স্ক্যান, এমআরআই আমাদেরকে দেখায়নি, যাই হোক, এই সিটি স্ক্যান অ্যাকচুয়ালি কি সিটি স্ক্যান হয়েছে? দুটো মেশিন আলাদা কেন? চলো, সমস্ত ইনফরমেশন আজকে আমি তোমাদেরকে আমার ভিডিওর মারফত দেবো। আর লাস্ট ভিডিও পুরোটা আমার দেখা হয়নি, কিছুটা আমি দেখেছি, যেটুকু আমার ভিডিওর স্বার্থে প্রয়োজন এই মুহূর্তে। বাকিটার পরের ভিডিওতে আসবে, কারণ ওই যে বান্ধবীকে ঠুকেছে না, সাথে সাথে কালকে রাতে আমি ভিডিও দেখিও নি, আমার কাছে ফোন চলে এসেছে, দিদি জানো তো এই তুমি কিন্তু এই আমি বলি ঠিক আছে। তো সেটা ভেবেছিলাম সকালবেলা দেবো, এর মধ্যেই দেখি হঠাৎ করে কিছু ইনফরমেশন চলে আসলো এই সিটি স্ক্যান আর এমআরআই দেখায়নি, সিটি স্ক্যান নিয়ে। তো সেটাই বেশি ইম্পর্টেন্ট, তোমাদেরকে জানাতে হবে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে। আর ওই যে জ্ঞানের কথা ঠোকা, এর পরের ভিডিওটা ধামাকা হতে যাচ্ছে। কোথার থেকে কে কবে যাচ্ছে জানতে পারবে, যাচ্ছে ধরতে, যাচ্ছে হিসাব নিতে, পরের ভিডিওতে তোমরা সাথে থেকো, নিশ্চয়ই জানতে পারবে। যাই হোক, তোমরা অনেকেই বলেছো দিদি ভিডিও একটু ছোট করো। দেখো, ছোটো করার চেষ্টা তো করি, কিন্তু এদের এত কীর্তি, এত কথা বলতে গেলে ভিডিও কিছুতেই ছোট হয় না। আমারও তো অনেকটা সময় যায় বলো, এই ভিডিওগুলো এত বড় করি, সেগুলো নিয়ে তো অনেকটা কাজ থাকে, তারপরে তো ভিডিও পাবলিক হয় তাই না? যাই হোক, একটু কষ্ট করে না হয় তোমরা দেখে নিও। চলো মেন পয়েন্টে যাই, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, এই যে সিটি স্ক্যান নিয়ে অনেক গল্প তোমরা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এবং চলবে, বেশ অনেক দিন চলবে, কারণ রিপোর্টস কবে আসবে জানাই নেই। পেশেন্ট পার্টি অনেক কিছুই জানে না। পেশেন্ট পার্টি যেমন জানে না যে ওটি হবে কি না ব্রেনে, জানে না। পেশেন্ট পার্টি যেমন জানে না যে অ্যাকচুয়ালি টিউমার না ক্যান্সার, জানে না। পেশেন্ট পার্টি শুধু জানে ভয়ানক রোগ, কিন্তু রোগটার নাম পেশেন্ট পার্টি জানে না। পেশেন্ট পার্টি জানে না চেন্নাইতে যখন ডক্টর বলেছিলেন এই টেস্ট করতে হবে, এবং পেশেন্ট বলেছিলেন আমি করব না, অনেক টাকার দরকার। তো পেশেন্ট পার্টি জানে না এই টেস্টটা এখানে না করলেও আমাকে ওখানে গিয়ে তো করাতে হবে, এটা পেশেন্ট পার্টি জানে না। পেশেন্ট পার্টি কিচ্ছু জানে না। পেশেন্ট পার্টি এবং পেশেন্ট এরা কিছুই জানে না, শুধু সব কিছু জানি আমরা। পেশেন্ট পার্টি আর পেশেন্ট শুধু জানে মানুষকে কি করে বোকা বানাতে হয়, আর কিভাবে একটা রোগের নামে ভয়ঙ্কর খেলা খেলতে হয়। কি ভয়ঙ্কর রোগ হয়েছে বলে তো? কি ভয়ঙ্কর রোগ হয়েছে? ক্যান্সার টিউমার এখন আর নেই, ক্যান্সার টিউমারের অ্যান্সার ওরা পেয়ে গেছে, তাহলে কি ভয়ঙ্কর রোগ? আচ্ছা, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর কি হতে পারে? আমাকে অনেকেই কমেন্টস করেছো, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর কোনো রোগ আছে কি না? আছে, বৌদি রোগ। বৌদি রোগ। আর যার কি বলে ওটাকে, কি বলে, স্ক্রিপ্ট রাইটার বলবো, নাকি ডক্টর বলবো, নাকি প্রযোজক বলবো, যাই হোক যেটাই হোক, সেটা হচ্ছে দেওর মণ্ডল। বুঝতে পেরেছো? মানে এরা হচ্ছে এই টাইপের। যাই হোক, চলো, স্ক্যান হয়েছে আমাদেরকে, লাস্ট ভিডিওর আগের ভিডিওতে দেখিয়েছে, অনেক ক্লিপ নিয়ে দেখিয়েছে না। নার্সিংহোমে ঢুকেছে, মানে হসপিটাল মিশনে ঢুকেছে, ড্রেস পরা আছে, কান্না করছে, সেই রুমটা আমাদের দেখালো, যেই রুমটাতে আর কি স্ক্যান হয়, সিটি স্ক্যান হয়, মেশিনটা আমাদের দেখালো। আমরা সবাই অজ্ঞ, আমরা জানি না জীবনে কোনো দিন সিটি স্ক্যান মানে কি। এই স্পেলিং বলো সবাই, আমি তো মূর্খ, আমি স্পেলিং জানি না, সিটি স্ক্যান জানি না। সমস্ত কিছু আমাদের এই শিক্ষিত, উচ্চ শিক্ষিত দেওরটি জানে, যার জন্য আমাদেরকে দেখালো। চেন্নাইতে যখন আমাদের বোকা বানাচ্ছিল তখন কিচ্ছু দেখানো যাবে না, কিচ্ছু হবে না, তাই না? কিছু করা যাবে না, তখন সেগুলো নাকি বলা যায় না। সেগুলো বললে পরে তখন সেই মুহূর্তে যখন আমরা প্রশ্ন করেছিলাম, তখন তো পজিটিভ ভিডিও করতাম, যখন প্রশ্ন করতাম কি হয়েছে, ক্যান্সার বলছে, টিউমার বলছে, অ্যান্সার দাও, কি হয়েছে, তোমরা কি চাও? কেন ক্যান্সার লিখছো? কমেন্টে কেউ লিখলে কেন ক্যান্সার লিখছো, তোমরা কি চাও এইগুলো, মানে এই বৌদিটি জেনে যাক এবং ও অনেক বেশি উইক হয়ে পড়ুক, দুর্বল হয়ে পড়ুক, ওকে জানানো যাবে না, মরণ বাঁচন রোগ, ও থাকবে কি না জানি না, মানে সে কত কথা। তোমরা কি চাও ওর বাবা মা জেনে যাক? এখন তো সবাই সব জানে, এখনো লুকোচুরি কেন? হাইট খেলছে কেন এখনো? মানে কি লুকোতে চাইছে? টুকি টুকি টুকি। ও, এটা ভিউয়ার্সদের সঙ্গে খেলা হচ্ছে। এই দেখো তো আমি কোথায় আছি, টুকি।
হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার খেলাটা খেলছে ভিউয়ার্সদের সঙ্গে সরাসরি, ওপেন 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 ওপেন। আর আগে খেলেছে পিঠ পিছে, গলা কাটা। আগে তো ক্যান্সার না, গলা কাটা, এখন নিউরো, বিশাল কিছু। আচ্ছা তাহলে আজকে বললো কেন? নার্ভের সমস্যা আছে তো, জানি তো। নার্ভ মানে নিউরো, আমরা মূর্খ হলেও এইটুকু জানি বৌদি। নার্ভ মানে নিউরো, নার্ভের সমস্যা আছে বুঝতে পারলাম। হাত কাঁপছিল, ঠাকুর দিতে গিয়ে ধুনোটা পড়ে গেল, ধুনোটা হট করে হাত দিয়ে পড়ে গেল, মাটির একটা ধুনো, ভাঙলো না। যাই হোক, না ভাঙতেই পারে, সবসময় ভাঙে, আমি এটাকে কোনো খারাপ কিছু বলছি না। আমার মনে হলো আসলে বিষাক্ত মানুষ তো, বিষাক্ত মন আমার, সাদা মরে বহুত কাদা আমার, তাই জন্য আমি আবার একটু এরম করে সব শুনি আর এরম করে সব দেখি, সেই জন্য একটু বললাম। মানে হাত থেকে পটুচ করে পড়ে গেল, ওটা তো মাটির ভেঙে যেতে পারতো, যাই হোক ভাঙেনি, হতেই পারে, এটাতে কোনো দোষ নেই। কিন্তু পড়ে গেল, মানে ধুনোগুলো সব নিচে পড়ে গেল। আবার হাতটা এরম করে দেখাচ্ছে, দেখো আমার হাতটা কাঁপছে। আমি জানি নার্ভের সমস্যা হলে হাত পা কাঁপে, শুধু তোমার কেন, আমার মনে হয় এখনকার দিনে 60 থেকে 65% মানুষের না নার্ভের সমস্যা আছে। বিশেষ করে আমরা মেয়েরা যখন মা হয়ে যাই, তারপরে আমাদের প্রচুর সমস্যা আসে, অনেক অনেক প্রবলেম আমাদের ফিজিক্যালি দেখা যায়। কারণ ওই যে মা হওয়ার যে একটা ভাঙা গড়া শরীরের ভেতরে, তারপরে যাদের সিস্ট হয়, মানে সিজারিয়ান যাদের হয়, ওই যে অ্যানাস্থেসিয়া, তাছাড়াও যে কোনো ওটিতে অ্যানাস্থেসিয়ার যে ইঞ্জেকশনগুলো দেয়, আমাকে 3বার দেওয়া হয়েছে। কারণ আমার মেয়ে নর্মালে হলেও আমার অনেক ঘটনা আছে, যার কারণে আমাকে 3বার ওই ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে। আমি জানি ওটা সাংঘাতিক ডেঞ্জারাস, আর ওই পেইন কোনোদিনও যায় না। একটা মেয়ে বোঝে যে ওই যন্ত্রণা, ওই ব্যথাটা তাকে শেষ দিন পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে। ওগুলো থেকে আমাদের মারাত্মক ড্যামেজ হয় ফিজিক্যালি, আমরা জানি সেটা, আর এর কোনো সলিউশনও নেই। আমি অনেক ডাক্তারের সঙ্গে আলোচনা করেছি, জিজ্ঞেস করেছি, এর কোনো পার্মানেন্ট সলিউশন নেই। আর নার্ভের 1000 ডাক্তার বেটে খাওয়ালেও নার্ভের কোনো সলিউশন হয় না। হ্যাঁ, কিছুটা আমি সুস্থ থাকতে পারি, আমার দৈনিক কাজকর্ম, এক্সারসাইজ আর মেডিসিন যখন প্রয়োজন। সারা জীবন তো আর নার্ভের মেডিসিন খাওয়া যায় না। অ্যাকচুয়ালি জানো তো, নার্ভের ওষুধ না অনেকটা পাগল টাইপের, পাগলের ওষুধের মতো, জানো তো। প্রথমবার যখন আমি খাই, ডাক্তার কিন্তু বলে দেয় নার্ভের ওষুধের ক্ষেত্রে যে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে রাতের বেলা খেতে, যাতে খেয়ে আমরা শুয়ে পড়ি, কারণ ওটা খাওয়ার পরে না একটা মারাত্মক কিছু একটা হয় শরীরে। আমি যখন প্রথমবার খেয়েছি না, তখন আমার মেয়ে হয়নি। আমার নার্ভের সমস্যাটা অনেক বছর আগে থেকে, অনেক বিয়ের 2-3 বছর পর থেকেই ইঞ্জেকশনও নিয়েছি আমি। আমাদের এখানে হাবড়ায় ডক্টর এবি দাস, আমি সব বলে দিতে পারি, আমি ভুলিনি বৌদি, ডক্টরের নাম আমি ভুলিনি। ডক্টর এবি দাসকে তখন দেখাতাম, উনি নিউরোসার্জন, আমাদের এখানে হাবড়ায় বসে। ইঞ্জেকশনও দিয়েছে, কারণ আমার হাঁটু না কাঁপতো, তখন হাঁটু কাঁপতো, এরকম হাত পা তুলতে গেলে এরকম করে কাঁপতো, সবসময় যে কাঁপতো তা না, তখন একদম ফার্স্ট তারপরে তো নার্ভের প্রচুর সমস্যা আসলো আস্তে আস্তে আমার মেয়ে হওয়ার পরে। তারপরে প্রোল্যাক্টান যখন হাই হয়ে যায়, তোমরা অনেকেই কমেন্টস করেছো দিদি আমারও প্রোল্যাক্টান হাই হয়ে গেছে। হ্যাঁ, আমারও 100 ক্রস করে গেছিলো, তো তাতে আরও বেশি সমস্যা এসেছিলো। আর ওই যে বললেন হাত কাঁপে, শুধু হাত না, আমার পুরো চোয়ালটা কাঁপতো, করে কাঁপতো, সেন্সলেস হয়ে যেতাম। মানে ব্রেনে কিছু থাকলে ওরমই হয়। আর এত অসহ্য যন্ত্রণা, আমি ওয়ালের মধ্যে মাথাটা এরকম করে টাকাতাম। আমার কিন্তু তখনও, মানে তখন কেন, এখন আমার কিন্তু টিউমার হয়নি, শুধু প্রোল্যাক্টান হাই হওয়াতেই আমার এরকম হতো, আর সেন্সলেস হয়ে যেতাম কথা বলতে বলতে, হাত পা তুলতে পারতাম না, চুল আসতে পারতাম না, এরকম করে কাঁপতো, এরম করে কাঁপতো, হাঁটু তো ফলস পড়তো, দাঁড়াতে পারতাম না, পাগুলো এরকম শুরু হয়ে গেছিলো। ওই পরিস্থিতিতে ব্যাঙ্গালোরে যা ট্রিটমেন্ট করেছে, ইভেন নার্ভ হচ্ছে এমন একটা জিনিস না, নার্ভের টেস্ট একটু অন্যরকম হয়, তাই না বৌদি? ব্যাঙ্গালোরে আমার যেটা হয়েছিল, প্রায় 3 ঘন্টা লেগেছিল। আমাকে স্লট দেওয়া হয়েছিল ওখানে রাত্রি 9টা, আমার 12টা অবধি লেগেছিল রাত্রিবেলা। মাথার মধ্যে আমি ওই ফার্স্ট টাইম, আমি আমার অনেক এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইমই হয়েছে, কারণ তার ফার পেঁচিয়ে ঠেচিয়ে সমস্ত কিছু। ওই রুমটাতে আমার হাজব্যান্ডকে অ্যালাউ করেছিল, শুধুমাত্র আমার হাজব্যান্ড, আর সঙ্গে 2 জন ছিল যারা এই কাজটা করছিল, কন্ট্রোল করছিল। ঠিয়ে করে বললাম না, একটা সাইড তুলে দিচ্ছে, তো কোন সাইডটাতে সমস্যা, আমার রাইট সাইডটা পড়ে গেছিলো, রাইট সাইডটা আমি মুভ করাতে পারছিলাম না, লেফট সাইডটা মুভ করাতে পারছিলাম। মানে ওটা বলে তো কি, তুমি যত তাড়াতাড়ি মানে তুমি মানে সেন্সলেস হয়ে যাবে, মানে কেমন একটা হয়ে যাবে, তত তাড়াতাড়ি টেস্টটা শেষ হয়ে যায়। আর যত ডিলে হবে তত তোমার টেস্টের টাইম লাগবে বেশি। কারো 1.5 ঘন্টা হয়, আমার 3 ঘন্টা লেগেছিল, সহজে আমি চোখ বন্ধ করছিলাম না, বুঝতে পারছো? আমার ভেতরে সেন্স ছিল, কারণ আমার না মনের জোর বৌদির থেকে 1000 গুণ বেশি, 1000 গুণ মনের জোর বেশি, যার জন্য আমি যে জায়গাগুলো ফেস করে এসেছি না, সেই গল্প শুনলে পরে এরা চম্পট কাটবে, বুঝতে পেরেছো? যাই হোক, ওই রকম টেস্ট হলো। তারপরে আমাকে ওখানকার ডক্টর প্রমোদ কৃষ্ণ শেষ পর্যন্ত আমাকে পেইন ম্যানেজমেন্ট তার কাছেও পর্যন্ত রেফার করা হয়েছিল। গল্প কাকে দেয়, কাকে গল্প দিচ্ছে?
আমি জানি নার্ভ কি। রিসেন্ট আমি সৈকত ঘোষকে দেখিয়েছি, বললাম আমার মানে স্পাইনাল কর্ডে যে সমস্যা, সৈকত ঘোষকে দেখিয়েছি। তারপরে ওটা একটু ঠিক হওয়ার পরে এই ধরো মাস 3-3.5 আগে না আমি ওই সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম, মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম ছাদে, হাঁটু ফলস করে বললাম না, ফলস করে পড়ে গেছিলাম। তাই সেই থেকে আমার ডান পাটা প্রচণ্ড পেইন হতো, প্রচণ্ড ব্যথা। ওনার কাছে আবার গেছি, ভেবেছিলাম সায়াটিকার পেইন হয়তো, উনি বললেন সায়াটিকার পেইন না, পড়ে যাওয়া আমি চোট খেয়েছি। তারপরে উনি কিছু এক্সারসাইজ দিলেন, দুটো আমাকে ওয়াটার বোতল নিয়ে সেটা কন্টিনিউ করতে বললেন। 1 মাস আমাকে জিমটা বন্ধ রাখতে বললেন, মেডিসিন নিতে বললেন টেস্ট দরকার নেই, এটা করে দেখুন, যদি না কমে তবে টেস্ট করবেন। এবং আমি লাকিলি 10 দিনের মধ্যে রেজাল্ট পেয়েছি, আমি সুস্থ হয়ে গেছি। সৈকত ঘোষ আরজি করে ডক্টর, নিউরো সার্জন। বৌদি আমার সব মনে আছে, আমি কিন্তু ভুলি না, আমার আবার ঢাক ঢাক গুড়গুড়ি নেই, বুঝতে পেরেছো? ওই যে তুমি বললে না প্রত্যেকেরই ক্যারেক্টারে কিছু না কিছু দোষ আছে, আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলে না জানা যাবে সবারই ক্যারেক্টার নড়বড়ে না গো বৌদি। 100-200% গ্যারান্টি দিয়ে বলছি, আসো, অশোকনগর থাকি, আসো বৌদি, আশেপাশের সবাইকে জিজ্ঞেস করে, সবাইকে আমার ক্যারেক্টার নড়বড়ে কিনা। একটুও পাবে না। আমার হাজবেন্ডের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমাদের পাবেই না, নড়বড়ে নেই বৌদি, গ্যারান্টি দিয়ে বলছি। সবাই আসতে পারো, জিজ্ঞেস করো আশেপাশে এই বাড়ির বউটা কেমন, এই বাড়ির ছেলেটা কেমন, জিজ্ঞেস করো না, সবাই এক কথাই বলবে ভালো, ভদ্র, কোনোদিনও নোংরা কিছু দেখিনি, রাস্তাঘাটে অশ্লীল কোনো কিছু দেখিনি, ঘোরাফেরা করতে দেখিনি, ফোনে সারাদিন কথা বলতে দেখিনি, কোনো অশান্তি কোনো রকম কিছু দেখি না। হ্যাঁ, রেগে গেলে একটুখানি লাউড কথা বলি আমি আমার মেয়ের সঙ্গে বা আমার হাজব্যান্ডের ওপরে, সেটা আলাদা, সেটা সব বাড়িতে হয় না, এরকম কিছু নেই আমাদের ব্যাকগ্রাউন্ডে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে। এসো দেখো, আমাদের এরকম নড়বড়ে কিছু নেই গো বৌদি, নেই। তারপরে আবার কি বললো, ভুল তো আমরা সবাই করি তাই না, সবার আছে, জানি দোষে গুণে মানুষ, ভুল ছাড়া মানুষ হয় না। আমিও ভুল করি, যে আজকে 10:30টায় উঠলাম, দেখো এখনো আমার রান্না হয়নি, এটা কি ভুল না? আমি যদি আরও আগে উঠতাম, আমার বাড়ির লোকগুলো টাইম মতো খাবারটা পেতো, এখন আবার ভিডিও করছি, অবশ্যই ভুল। এরকম ভুল আরও অনেক আছে, হয়তো আমি আমার মেয়ের প্রতি আরও একটু বেশি যদি যত্নশীল হতে পারতাম, হয়তো আমি মনে করি আমার মেয়ের রেজাল্টটা আরও ভালো হতো। এটা আমি ভাবি, যখন দেখি রেজাল্টে কিছু নাম্বার যেটা এক্সপেক্ট করেছি তার থেকে কিছুটা নাম্বার হয়তো কম এসছে, তখন মনে হয় ভুল কি সেটা আমার নয়? অবশ্যই ভুল। ভুল আর অন্যায় দুটো তো এক নয়। তুমি যেটা করছো, মানে তোমরা যেটা করছো, ওটাকে ভুল বলে না, ওটাকে বলে অন্যায়। আর অন্যায়ের মাফ হয় না, ভুলের মাফ হয়। এদের মাথায় ঢুকবে না। আচ্ছা, যে কিনা এত অসুস্থ, তার এই কথা, তার এই জ্ঞান শুনে তোমাদের কি মনে হচ্ছে অসুস্থ? যে মানুষটা অসুস্থ থাকবে তার কিন্তু এত জ্ঞান আসবে না ভেতর থেকে। ফিজিক্যালি আমি অসুস্থ, আমার এত জ্ঞান কোথা থেকে আসবে? মানে তখন আমার এই শরীরটাই যখন পারমিট করছে না, ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগবে না, তখন না একটা মানে কি ঘরের লোক যদি একটা ভালো কথা বলে সেটাতেও খারাপ লাগে। আমার তো হয়, কিটকিট করি, ভালো লাগে না, ধর কী সব বলছে, ভালো লাগে না, একদম কথা বলবে না, এরম বলি। কি তোমাদের হয় নাকি আমি পাগল তাই জন্য আমার হয়? মূর্খ, পাগল, কত কিছু, তাই না বলো? যাই হোক, বৌদিটির অনেক সমস্যা, একাধিক সমস্যা, হাজার সমস্যা, কখনো মাথায় সমস্যা, কখনো হাতে পা কাঁপছে নার্ভের সমস্যা, কখনো ইন্টারনাল সমস্যা, কখনো টিউমার, কখনো ক্লটিং। সরি, আমার মেয়ের মানে গ্রুপ থেকে একজন ফোন করেছিল, নিশ্চয়ই কোনো টাস্কের প্রয়োজন, হয়তো যায়নি বাচ্চাটি স্কুলে, যাই হোক পরে কথা বলে নিচ্ছি। তো তারপরে এই সমস্ত নানান রকম সমস্যা। আচ্ছা বৌদি, এত জ্ঞান দিচ্ছ, এই জ্ঞানের মধ্যে এইটুকু বোঝো না যে ব্রেনের ক্লটিং চোখ থেকে বেরোয় না? এত ফলস খেলছো, একটুখানি বুঝে শুনে খেলো। যাই হোক, চলো মেন পয়েন্টে যাই। সিটি স্ক্যান। আচ্ছা বন্ধুরা, সিটি স্ক্যানে যেই রুমটা দেখানো হয়েছে, যেই রুমে মেশিনপত্রগুলো দেখানো হয়েছে মিশন হসপিটালে, আমি কাইন্ডলি অনুরোধ করছি সেই দিদিভাইকে, যেই দিদিভাই মিশন হসপিটালে নার্স চাকরি করেন, তাকে আমি অনুরোধ করছি, দিদিভাই আমার আজকের ভিডিওটা নিশ্চয়ই তুমি দেখছো, এবং দেখার পরে আমাকে প্লিজ জানাবে যে মিশন হসপিটালে এক্স্যাক্টলি সিটি স্ক্যানটা হয়েছে কি না, কারণ আমার কাছে অন্যরকম ইনফরমেশান এসেছে, আদতে কোনো সিটি স্ক্যান হয়নি, আমার কাছে এই ইনফরমেশান এসেছে, এবং সেটা যে সত্যি সেটা আমি এই মুহূর্তে প্রমাণ সহ আমি আমার দর্শকদেরকে ধরিয়ে দেবো, এবং দিদিভাই তুমিও বুঝতে পারবে। তারপরেও বলছি, প্রত্যেকটা হসপিটাল নার্সিংহোমের একটা প্রাইভেসি আছে, এরা প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেই জিনিসটা পাবলিক করা উচিত নয়। শুরুতেই বৌদিটি বলল কারো পার্সোনাল ইনফরমেশান, কারো পার্সোনাল ডেটা পাবলিক করা উচিত নয়, ঠিক সেরকমভাবেই হসপিটালের এই সমস্ত ইনফরমেশান, ডেটা বা এই যে সিটি স্ক্যান রুমের ভিডিও পাবলিক করার পারমিশন কিন্তু কোথাও নেই। সেখানে এরা এটা করেছে, এবং এরা চুরি করে সব জায়গায় ভিডিও করে, তার প্রমাণও আমার কাছে আছে। শিলিগুড়িতে প্রত্যেকটা জায়গায় কারো পারমিশন ছাড়াই
এরা কিন্তু সমস্ত জায়গার ফুটেজ নিত তাকে না জানিয়ে, এবং সেটা পরে এসে এডিট করে এবং নিজেরা পরে ভয়েস ওভার দিয়ে সেই জিনিসগুলো ছাড়তো। কারো পার্সোনাল কোনো কিছু, কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, নাচানাচি করছে, সেই সমস্ত ভিডিও ফুটেজও কিন্তু এরা লুকিয়ে লুকিয়ে নিত, নিয়ে ছাড়তো তাদের ভিডিওতে। এর প্রমাণ আমি তুলে দিতে পারবো প্রয়োজন হলে। ঠান্ডা লেগে গেছে। যাই হোক, সেটাই বলছিলাম। তো দিদিভাই হসপিটালের প্রাইভেসি নষ্ট করছে, তোমাকে আমি রিকোয়েস্ট করছি কাইন্ডলি তুমি পারো এর কোনো স্টেপ নাও। বড় বড় জ্ঞান না, সব জায়গায় আমার একটা করে বান্ধবী আছে, হয়ে গেছে কথা বান্ধবীদের সঙ্গে। এই বান্ধবীর পার্টসে আমি বিকেলে আসবো যেহেতু এখানে, তাই বলতে পারছি না। আমি জানি মিশনে কোন বান্ধবী জানি আছে, এই মিশনে কোন বান্ধবী আছে, আছে কোন বান্ধবী আছে, শুধু মিশন কেন, কোন কোন জায়গায় তোমার কোন কোন বান্ধবী আছে নাম ধরে লিস্ট ধরে বলে দেবো, বলে দেবো, ঘোল খাওয়াতে পারবে না। অনেক গভীর জলে নেমেছি, বললাম না তুমি ঘোলা জলে নেমেছো, আমি পরিষ্কার জলে নেমেছি, পারবে না, কিছুতেই পারবে না। পাক পাকই হয়, পাক কখনো ভালো জায়গায় আসতে পারে না, যার যার ক্যারেক্টার থেকে সে বেরোতে পারে না। চলো এবার সিটি স্ক্যান নিয়ে বলছি। সিটি স্ক্যানে যে মেশিনটা আমাদেরকে দেখানো হয়েছিল সব ঠিক আছে তো? আচ্ছা, ও একটা মেসেজ এসছে, ওই বললাম না ওই গ্রুপ থেকে করছে, আমি ফোন করবো একটু পরে। যাই হোক, যে মেশিনটা আমাদের দেখানো হয়েছে আর যে মেশিনটার মধ্যে বৌদিটিকে ঢোকানো হলো, মানে সিটি স্ক্যান করার জন্য ঘাড়ার একটা আওয়াজ আসছিল, ব্লাইন্ড করে ওই জায়গাটা দেওয়া হয়েছে। তোমরা একটু ভালো করে ওই জায়গাটা স্ক্রিনশট নাও, সবাই ভালো করে পজ করে দেখো, জুম করে দেখো, ওই জায়গাটা ডাউনলোড করে নামিয়ে নাও এবং ভালো করে দেখো দুটো মেশিন আলাদা। যে মেশিনটার মধ্যে বৌদিটিকে দিয়ে মানে স্ক্যান হচ্ছে দেখাচ্ছে, সেই মেশিনটা একটা অত্যাধুনিক, মানে একটু অন্যরকম। সেটা সচরাচর আমাদের লোকাল কোনো হসপিটালে এই ধরনের মেশিন নেই। মানে এইটা গুগল থেকে নামানো যায় কিনা জানি না, ওয়াইটি থেকে নামানো হয়েছে, ইউটিউব থেকে ডাউনলোড করে ওই জায়গাটা নামানো হয়েছে। আমি কালকে থেকে দেখে ভাবছি যে এমনিতেই তো ফ্যামিলির কাউকে অ্যালাউ করে না সিটি স্ক্যান বা এমআরআই রুমে, কেউ থাকতে পারে না, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, শুধু ছিল সেটা নয়, তারপরে ক্যামেরা অন করে ক্যামেরা করছে। ক্যামেরা অন করে ক্যামেরা করা যায় না। তোমরা একটা খবর নিশ্চয়ই জানো যে শুধুমাত্র একটা গ্যাস সিলিন্ডারের কারণে, গ্যাস সিলিন্ডার না কি একটা মাধুলি, যাই হোক এরকম একটা কিছু, একটা মেয়ে মারা গেছে এমআরআই রুমে, ওটা বাস্ট করে, মানে ওটা ওই মেশিনটা নিয়ে নিয়েছে, মেয়েটার শরীরে ছিল, ওটা গ্যাস সিলিন্ডার নয়, কোনো একটা কিছু ছিল মেয়েটার শরীরে, মানে যেটা হ্যাঁ ধাতু টাইপের কিছু একটা ছিল, সেটা কিন্তু নিয়ে বাস্ট হয়ে গেছিলো। সেখানে একটা ক্যামেরা অ্যালাউ করে ফেললো, কোথা থেকে করলো? চারিদিকে সিসি ক্যামেরা থাকে। তাছাড়া ওই রুমটা ভীষণ মানে মানে একটা এসেনশিয়াল এবং ভীষণ একটা ইম্পর্টেন্ট রুম, ওইখানে এই সমস্ত ডেটা দিতে দেয় না। আমি আবারও বলছি দিদিভাইকে প্লিজ একটুখানি দেখো, এরা কিন্তু অনেক বড় ক্রাইম করছে, অনেক বড় থেকে বড় ক্রাইম করছে। তো সেই রুমের একটা ফুটেজ কয়েক সেকেন্ডের হলো এবং সেখানে আওয়াজ আসছে, আওয়াজটা আসছে, সেই ফুটেজটা এখানে দিচ্ছে। কি করে দিতে পেরেছে এই ক্যালকুলেশনটা আমার মাথায় ঢুকছিল না। অনেক ধন্যবাদ বোন, আমার একজন বোনটার নামটা না আমি ভুলে গেলাম, তো সবিতা না এরকম একটা এস দিয়ে এই নামটা, দেখবে আমার কমেন্ট সেকশানে আছে। বোনটা আমাকে কালকে রাত্রিবেলা লিঙ্কটাও পাঠিয়ে দিয়েছে, দিদিভাই এই লিঙ্ক থেকে এই ভিডিওটা ডাউনলোড করা হয়েছে, এই লিঙ্ক থেকে এই ভিডিওটা ডাউনলোড করা হয়েছে যেখানে স্ক্যান মেশিনটার মধ্যে ঢোকানো হচ্ছে, এবং সেটাই এই ফুটেজটা এখানে তুলে দেওয়া হয়েছে। বোঝাতে পারলাম? ও আমাকে বারবার বলছে দিদিভাই 9 জানুয়ারি ভিডিও টাইমিংও দিয়ে দিয়েছে, যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে দেখো দুটো স্ক্যানার দেখানো হয়েছে, স্ক্যান মেশিন দেখানো হয়েছে, দুটো দু রকম। একই হসপিটালে দু রকমের মেশিন কেন থাকবে? থাকবে তো না। সিটি স্ক্যান মেশিন কটা কেন থাকবে? দেখাচ্ছে এই রুমে দেখো স্ক্যানটা হচ্ছে এই মেশিনে, তারপরে যখন ক্লিপটা দিল মেশিনটা আলাদা। আমি থাম্বনেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে একটু দেখো পার্থক্যটা, এবং তোমরা ভিডিওতে চলে যাও, ভিডিওটা ভালো করে দেখো, এবং লিঙ্কও আমাকে প্রোভাইড করা হয়েছে, সেই লিঙ্ক থেকে এই ভিডিওটা ক্লিপটা নিয়ে এখানে দেওয়া হয়েছে। বুঝতে পারছো কি ক্রিমিনাল? বুঝতে পারছো কি মাস্টার মাইন্ড? যেমন এই যে ব্রেন ক্যান্সার না ব্রেন টিউমার, গুগল থেকে সমস্ত পিকগুলোকে নামিয়ে নিয়ে এসে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। চোখ ফেটে মানে মানে ওই ক্লটিং বাস্ট হয়ে গেছে, ব্লাড বেরোচ্ছে, গুগল থেকে নামিয়ে নিয়ে এসে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। এখনও সেমভাবে খেলছে আর জ্ঞানের বুলি দিয়ে যাচ্ছে। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো যে দেওরটি
অফিস থেকে আসলো, বলছে অফিস থেকে, আচ্ছা এই অফিস নিয়ে ভাই শ্রীনীল ভাইকে বলছিলাম, শ্রীনীল আমি বিষয়টা বুঝলাম না যে অফিস থেকে ফিস নিয়ে এসছে, অনেক টাকা ঢুকেছে, আমাকে প্লিজ একটু ক্লিয়ার করে বলো, বুঝতে পারলাম না বলে আমি এখানে ক্লিয়ার করতে পারলাম না। শ্রীনীল ওদের বাড়ির পাশেই থাকে, ও আমাকে অনেক ইনফরমেশন দেয়, এই জন্য বললাম ভাই এই বিষয়টা একটুখানি আমাকে ক্লিয়ার করে বলে, তোমার নাম ধরেই বলছি, তারপর আমি তোমাদেরকে জানাবো বিষয়টা। যাই হোক, যেটা আমি তোমাদেরকে বলতে চাইছিলাম যে তোমরা কি দেখেছো অফিস থেকে এসেছে, ঠিক আছে অফিস থেকে এসছে, এসে বৌদির পাশে বসে কথা বলছি যে এরকম অঘটন ঘটিয়েছে, আমাকে জানায়নি, অমুক না তমুক না। তারপরে বৌদিটি যখন নিজের মুখে কথা বলছিল, মানে একটা অসুস্থ মানুষ যার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এরকম হাত কেঁপে পড়ে গেছে, তারপরে যার কিনা হাত পা কাঁপছে, এবং বলছে এমআরআই মেশিনে ঢোকানো হলে পরে নাকি নার্ভগুলো খুব ফাস্ট হয়ে যায়, হয় নাকি এরকম, মানে আমি নার্ভের পেশেন্ট হয়েও 4বার এমআরআই হয়েছে, 4বার সিটি স্ক্যান হয়েছে, আমার নার্ভ ফাস্ট হয়নি, আমার নার্ভ ফাস্ট হয়নি, আমার যেরম ছিল সেরমই আছে। এরম হয় নাকি, এরম কোনো টেস্ট আছে নাকি যেটাতে তোমার আরও মানে ফিজিক্যালি কোনো সমস্যা হবে, আছে জানি না, হয়তো ক্যান্সার ট্যান্সারের ক্ষেত্রে কিছু কিছু টেস্ট খুব কষ্টদায়ক হয়, সেটা আলাদা, সেই সব রোগ আলাদা, কিন্তু এই সব জিনিস এরকম হয় নাকি, হয় বলে আমার তো জানা নেই। আবার দেখলাম কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে, এই কমেন্টসটা দেখার পর অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে অনেক কিছু বলবে, আমি জানি এটাতে ব্যথা হয়, কষ্ট হয়, কি করে বুঝলো, মানে এই সেই প্রিয়া ম্যাডামের মতো, প্রিয়া ম্যাডামের বর চলে গেছে, প্রিয়া ম্যাডাম আগে থেকে সাফাই গাইতে বসলো যে আমার বর নেই, তোমরা তো জিজ্ঞেস করবে, তাই বলে দিলাম আমার বর মাতাল। এও ঠিক তেমনি, মানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার প্রশ্ন করবে, কি করে বুঝলে, তোমার কমেন্ট ধরেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রশ্ন করবে, তুমি বুঝলে কি করে, তুমি যেটা কমেন্টস করেছো সেটা এখন যেটা লিখেছো সেটাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রশ্ন করবে, তুমি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথাটা উল্লেখ না করে তোমার মতো তুমি লিখে বেরিয়ে যেতে, তাহলে তো এখানে কোনো প্রশ্ন আসতোই না, কারণ অনেকেই তো অনেক কমেন্ট করেছে না, করেছে তো, মানে এরা আগে থেকে ওই যে ঠিক ওই দিনের মতো, ও তোমাকে মিশন হসপিটালে দেখলাম কমিউনিটি পোস্টটা মনে আছে তো, ও বৃষ্টি নামটা বেরিয়ে গেল, যাই হোক এই কারণেই গেছিলে, কেমন আছো দেখলাম, কথা বললাম না, তোমার আমি এত মানে বড় ফ্যান, মানে এত ভালোবাসার মানুষ, কথা আমি বলিনি, একই জায়গায় তুমি আমি পাশাপাশি কথা বলিনি, কথা বলবো আমি কমেন্টসে, এরা কাদেরকে বোকা বানায়, কাদেরকে বোকা বানাচ্ছে, প্লিজ বৌদি টুকি দাও টুকি, তোমাদের টুকি আর ফাঁকি আমি ধরে ফেলেছি, ওই যে বললাম 4 চক্ষু নিয়ে বসেছি, বিশ্বাস করো মানে আমি একটা পয়েন্টও ছাড়ি না, এই জন্য বললাম একটুখানি দেখেছি, বাকিটা দেখিনি, বাকিটা না দেখলেও কনসেপ্ট রেডি হয়ে গেছে, বাকিটার খোঁজ কালকে রাতেই চলে এসছে, ভিডিও আসছে, একটা ধামাকা ভিডিও যাচ্ছে দুর্গাপুরে, যাচ্ছে, কোথা থেকে কে যাচ্ছে কবে যাচ্ছে ইনফরমেশন দেবো তোমাদেরকে বিকেলের ভিডিওতে, ধামাকার সঙ্গে আসছি, আর এটা বেশি ইম্পর্টেন্ট বলে এটা নিয়ে আসলাম। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, একটা কথা বলতে গেলে পয়েন্ট থেকে সরে যাই, যে দাউদ টিম যখন বলছি এরকম ঘটনা ঘটেছে, তারপর বৌদিটি কিছু কথা বললো যে হ্যাঁ জানো তো আমার এর আগেও না হয়েছে অনেকবার এমআরআই, তারপরে কি বললো ওই যে ওখানে ভালো করে নোট ডাউন করো, আমি আবার কোনো পয়েন্ট ছাড়তে পারি না, মানে চেন্নাই বলতে গিয়ে বললো না, ওখানে হয়েছিল আর এখানে হয়েছে, ওখানে মানে কোনখানে বৌদি, ওখানে, চেন্নাইটা পুরো বলতে, চেন্নাইতে গেছিলে তো, চেন্নাইতে তো হয়নি, চেন্নাইতে তো এইসব হয়নি, চেন্নাইতে হলে তো চেন্নাইতে ধরা পড়ে যেত, চেন্নাইতে হলে তো চেন্নাই থেকেই ট্রিটমেন্টটা হতো এবং বৌদিটি সুস্থ হয়ে যেত। কোথায় দেখেছো গো তোমরা যে চেন্নাই, আমি ভালো জায়গায় গেছি ডাক্তার দেখাতে এবং এখান থেকে অনলাইন কনসালটেন্সির মাধ্যমে আমি ট্রিটমেন্ট করছি, আমি তারপরে ওখানে আমি তাকে টেস্টই করিনি, এই টেস্টগুলো করলে পরে ওখানে ভালো হতো, নিজের মুখে বলেছে না, ওখানে করালে আজকে ভালো হয়ে যেত, আজকে এখানে করতে হতো না, বলেছে তো, তার মানে চেন্নাইতে হয়নি, তাহলে ওইখানে ওইখানে মানে কোনখানে বৌদি, কোনখানে, আমি একটু মাঝখানটা জানতে চাই, ও বৌদি চের পরের স্পেলিংগুলো জানতে চাই, বৌদি কোনখানে হয়েছিল, দাউরের কোলে বসে হয়েছিল সিটি স্ক্যানে মারাই, আমার তো তাই মনে হচ্ছে, জানতে চাই বৌদি জানতে চাই, তাহলে এই টেস্টগুলো যখন ওখানে হয়নি তাহলে ওখানে কি টেস্ট হয়েছিল, কোনো টেস্টই যখন ওখানে হয়নি তাহলে ওখানে হয়েছিল কি, বড় বড় করে কেন লেখা হয়েছিল, এমআরআই সিটি স্ক্যানের বাবা পর্যন্ত পৌঁছে গেছিলে, বায়োপসি হয়েছে, কোথাকার বায়োপসি হয়েছে, কেন বুঝতে পেরেছিলে তখন, কি করে, ক্যান্সার, ওর কি ব্রেন ক্যান্সার, ওর কি ব্রেন টিউমার, ডাক্তার ওকে ডেট দিয়ে দিয়েছে, এখন আমাদের সামর্থ্য নেই, ওরে বাবা, যদি কোনো টেস্টই না হয় জানলে কি করে ক্লটিং আছে,
যদি সেটাই না হবে তাহলে বুঝলে কি করে? ওখান থেকে তোমাকে বলে দিয়েছিল নাকি যে এই ক্লটিংটা বাস্ট হবে চোখ দিয়ে? ডাক্তার বুঝলো কি করে টেস্ট ছাড়া যে তোমাদের ক্লটিং মানে তোমার এই বৌদিকাম ওয়াইফটির ক্লটিং আছে? অনেক প্রশ্ন, উত্তর নেই, দেবেই না, কিছুতেই না। তারপরে এই কথাগুলো তো বৌদি বলছিল, আর তার পাশে দাওয়ারটি বসেছিল, মানে ফোনটা হাতে নিয়ে দাওয়ার ক্যামেরা করছিল, বৌদি বলছিল, তখন তোমরা দেখবে দাওয়ারটি না একটু অন্য জগতে চলে গেছিলো, মানে ভাবছিল এরপরে কি বলবো, মানে ভালো কিছু তো বলতে হবে, এত ভাষা ফেসেছে, মানে অ্যাবসেন্ট মাইন্ড যাকে বলে। ভালো করে খেয়াল করে যে বললাম, আমি আবার কোনো পয়েন্ট ছাড়তে পারি না। মানুষ মানে মানুষ বলবো না, মানে এরা যেখান দিয়ে শেষ করে না, আমি আবার সেখান দিয়ে শুরু করি, বুঝতে পেরেছো? তাই জন্য আমি এমনভাবে পয়েন্টসগুলোকে ধরবো না, কোনো পয়েন্টস ছাড়বো না। দাউদটি তখন ভাবছে কি বলবো এরপরে, এরপরে কি বলবো, মানে খেলতে হবে তো। বিশাল রোগ, নার্ভের সমস্যা, বিশাল রোগ, নার্ভের সমস্যা, বিশাল রোগ, নার্ভের সমস্যা, বিশাল রোগ। এই নার্ভের সমস্যাটা এক্স্যাক্টলি কোথায়? নার্ভের সমস্যা তো পুরো শরীরেই হয়, মাথায় ঠিক কী নার্ভের সমস্যা হয়েছে, মাথায় ঠিক কী হয়েছে? এবার আমি তোমাদেরকে একটা কথা বলছি। প্রথম কথা, মিশন নিয়ে তো খেলবোই না, চেন্নাই আমাদের নিয়ে যেতে হবে। দ্বিতীয় কথা, মিশন নিয়ে যখন এত গল্প বলছে, স্ক্যানের রিপোর্টস কিন্তু দেখাতে হবে। এমআরআই আমরা দেখিনি, এমআরআই নাকি হয়েছে, এবং বললো শুধু সিটি স্ক্যান এমআরআই নয়, আরও অনেক টেস্ট হয়েছে। 2 ঘন্টায় 8:30টায় ঢুকলো, 10:30 ভালো করে দেখো, এতগুলো টেস্ট, এক সিটি স্ক্যান করতেই 2 ঘন্টা লেগে যাবে, সিটি স্ক্যান করতেই 2 ঘন্টা লেগে যাবে। ওখানে প্রথমে গিয়েই তো আর দেবে না তোমাকে, সাথে সাথে গিয়ে কিছুটা সময় যাবে, স্ক্যান হতে তো মিনিমাম 1/2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। মারাত্মক ডিজিজ তো, ব্রেনে তো মারাত্মক ডিজিজ, তার তো টাইম লাগবে, 1 ঘন্টা লাগবে না? আমার তো অনেকটা টাইম লেগেছিল। কি বৌদি, ও বৌদি টুকি, হ্যাঁ লেগেছিল না? তারপরে আবার ওখান থেকে বেরিয়ে খুব মারাত্মক, বাবা কি আওয়াজ, দেখতে পাচ্ছ আমাদের এখানে অশোকনগর উৎসব, বুঝেছো? সোমবার থেকে মাথা খারাপ করে দিচ্ছে, চারিদিকে এখন শুধু এই অ্যানাউন্সমেন্ট চলছে। জানি না 2 দিন পর থেকে কী করে ভিডিও করবো, বাড়ির সামনে একটা বড় মাইক দিয়েছে। যাই হোক, নারায়ণ গোস্বামী মহাশয় আমাদের বিধায়ক, যাই হোক একটু তোমরাও শুনে নাও। এবার যেটা বলছিলাম, এই দেখেছো এখানটাতেই দাঁড় করিয়ে রেখেছে গাড়িটা, কি করি বলো তো, কোথায় বসে যে ভিডিও করব আমি। যেটা বলতে চাইছিলাম, তো তারপরে ওখান থেকে স্ক্যান হয়ে গেল, বৌদি তো কাঁদছিল, ওই আওয়াজটা নাকি বৌদি এরকম করেছিল। ও না, ওটা আবার এমআরআই, সিটি স্ক্যানে না এমআরআই। আচ্ছা সিটি স্ক্যানে তো বৌদি কাঁদছিল না, সিটি স্ক্যান হওয়ার পরে তা কান্নাকাটি থামাতেও তো 1/2 ঘন্টা লেগেছে। তারপরে আবার রেডি হয়েছে, মানে এমআরআইতে ঢুকবে, এমআরআই হতেও তো ঘন্টাখানেক সময় লেগেছে। জানি না বৌদিন ঠিক কতটুকু এমআরআই হয়েছে, মানে আমার ফুল বডি হয়েছিল। ও বৌদি তোমার কতটুকু? টুকি বৌদি, ও টুকি আর ফাঁকি দেওয়ার বৌদি কতটুকু হয়েছিল জানি না, যাই হোক তো এমআরআই হলো, তারপরে নাকি আরও টেস্ট হয়েছে, সেইগুলো বলা যায় না। 2 ঘন্টা কী করে হলো গো? 10:30 বাড়ি চলে আসলো, 8:30 ঢুকলো। চিটিংবাজিরা চিটিংবাজি করে, অথচ কত জায়গা ছেড়ে দিয়ে যায়, তাই না বলো? দেখো কারেন্টও চলে গেল, এতগুলো জায়গা ছেড়ে দিয়ে গেল এই চিটিংবাজেরা। যাই হোক ছেড়ে দিয়ে গেল, ভালো কথা। তো আমি জিজ্ঞেস করতে চাই, তারপরে আবার বললো আরও অনেক টেস্ট হচ্ছে, যেগুলো তো বলাই যাবে না, ওগুলো যে কি কষ্টের, কি প্রাইভেসি গো রোগের মধ্যে, মারাত্মক কিছু। মানে মানে আমি বলতে চাইছিলাম, মানে যেটা অন্যকে বলা যায় না এরকম কিছু। ক্যান্সার তো বলা যায়, টিউমার বলা যায়, কিডনি ফেলিয়ার, মানে রোগ যদি হয় বলা যায়, এমন কিছু রোগ আছে না যেটা বলা যায় না। মানে আমি অ্যাসিওর, মানে আমি বলতে চাইছি না, মানে তোমাদের কথায় আমার মনে হলো, আমার আবার তো ওই কাদা ভরা মন তো, তাই জন্য এরম কিছু জানি না, কে জানে কিরম কিছু। যাই হোক স্ক্যান দাঁড়ালো না। তারপরে বৌদিটি কি বললো, যে দেখেছো তো মা এসছে, মাকে খবর দিয়েছে, অন্য কেউ খবর দিয়েছে, ভালো করে ওই জায়গাটুকু দেখো। মা জামা কাপড় তুলছে, বৌদি ক্যামেরা করছে, এবং বৌদি বলেছে যে আমার মাকে খবর দেওয়া হয়েছে, দেখেছো মা চলে এসেছে। মা তোমাকে কে খবর দিয়েছে? মা কিন্তু খুব আস্তে বলল, বোঝাই গেল না কে খবরটা দিয়েছে। তারপরে কাট, ভালো করে দেখো ওই জায়গায় এডিট হয়েছে, আমরা কাজ করি আমরা বুঝি। তারপরে আবার যখন ওপেন হলো ক্যামেরা, তখন মা বলছে যে তোর এরকম অবস্থা, না এসে পারি,
তোর এরকম একটা কিছু হয়েছে, ঘাট পা কাঁপছে এরকমই, ওই জায়গাটা বৌদি মাকে শিখিয়ে দিয়েছে। দেখবে মিথ্যে কথা যখন বলে না তখন তার চোখটা না ছোট হয়ে যায়। মায়ের চোখটা ছোট হয়ে গেছিল, মা নিচের দিকে তাকিয়েছিল মিথ্যে কথাটা বলার সময়। মা কিন্তু সেই স্বতঃস্ফূর্তভাবে কথাটা বলতে পারেনি। ঠিক সেরকম চেন্নাইতে বসে মা যেমন বলছিল না, মেয়ে বিয়ে দেওয়ার আগে সবাই ভেবেচিন্তে বিয়ে দেবে, একটা 2 মিনিটের ফুটেজের জন্য 20টা জায়গায় কাট হয়েছে, পাশ থেকে আস্তে আস্তে তার এই মেয়ের দেওর নামক জামাইটি শাশুড়িকে শিখিয়ে দিচ্ছে এবং বারবার কাট হচ্ছে একটা করে ওয়ার্ড বলছে, কাট হচ্ছে একটা করে ওয়ার্ড বলছে। এক্ষেত্রেও তাই ধরিয়ে দিয়ে গেলাম। ভালো করে এবার তোমরা ভিডিও দেখো, ভালো করে ভিডিও দেখো, কোনো পয়েন্টসে আমি ভুল কিনা প্লিজ আমাকে একটু জানিও আমাকে কোথাও আমি ভুল বলেছি কিনা। সিটি স্ক্যান হয়েছে কিনা আদতে জানি না, দুটো মেশিন দুরকম, ওটা ডাউনলোড করা লিঙ্কও আমার কাছে আছে। যে জায়গাটা ঢোকাচ্ছে গানের আওয়াজ হচ্ছে ওটা ডাউনলোড করা, ওটা আমাদের এই বৌদিটি নয়। আমি তারপরেও ওপেন চ্যালেঞ্জ করে এই দেওর আর বৌদিটিকে বলছি, হয়েছে তোমার সিটি স্ক্যান হয়েছে, রিপোর্টস শো করতে হবে, রিপোর্টস এখানে শো করতে হবে সিটি স্ক্যানে কি এসেছে, কারণ এটা তো প্রাইভেসি নয়, বলেই তো দিলে সিটি স্ক্যানে কি এসেছে রিপোর্টস শো করতে হবে, তা না হলে বাধ্য হবে এবার মিশন পর্যন্ত লোক পাঠাতে। এটুকু বলে দিয়ে গেলাম। বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে, এই আওয়াজে আর ভিডিও করতে পারছি না, টাটা।